আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের গত গত সপ্তাহের আগের সপ্তাহে তোমাদের ব্যবসা উদ্যোগ ক্লাস হয়েছে, নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়েছো এবং আমি সেটা মূল্যায়নও করেছি। তো তোমাদের অ্যাসাইনমেন্টের কারো কারো খাতায় শিরোনামটা ভুল লিখেছো, কেউ লিখতে পারো নাই। তো তোমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে, ওদিনও আমি বলেছি, আজকেও বলছি যে এখানে দেখো অ্যাসাইনমেন্ট ক্রম দেওয়া আছে। তোমাদের ব্যবসায় উদ্যোগ এটা হবে, নির্ধারিত কাজটা হবে দ্বিতীয়, এবং অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম দেওয়া আছে। তো তোমরা ওই শিরোনামে এটাই লিখবে, অধ্যায়ের নামগুলো। যেমন তোমাদের এবারের ব্যবসায় উদ্যোগ শিরোনাম বলা আছে এখানে যে আত্মকর্মসংস্থান তৃতীয় অধ্যায়ের, চতুর্থ অধ্যায়ের মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন, আর পঞ্চম অধ্যায় হচ্ছে ব্যবসার আইনগত দিক। তো তোমরা আশা করি এটাই লিখবে। এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, খুব সুন্দর প্রশ্ন করেছে। এবার আত্মকর্মসংস্থান থেকে এখানে একদম সহজ, তোমার বইয়েও আছে, তোমরা এমনিতেও লিখতে পারবে। যেমন প্রশ্ন করা হয়েছে যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, অ্যাসাইনমেন্ট বা অন্যান্য। যেমন নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। ক, আত্মকর্মসংস্থান কি? খ, এক মালিকানা ব্যবসার 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো। গ, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, 5টি বাক্যে উত্তর লিখো। গ, কপিরাইট কাকে বলে? তো আজকে আমি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো কিভাবে লিখবে, তোমাদের এই প্রশ্নগুলো বইতেও আছে এবং তোমরা আরও সুন্দর করে কিভাবে লিখবে। এই অ্যাসাইনমেন্টটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধভাবে পরিষ্কার করে হাতের লেখা সুন্দর করে লিখবে, তাহলেই সুন্দর হবে। তোমাদের গত অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজের 1 নাম্বার যেটা, সেটাতে অনেকের হাতের লেখা ভালো হয়েছে ম্যাক্সিমামই, আর কারো কারো লেখাটা একটু হয়েছে খারাপ, ভালো করে লিখতে পারো নাই। তারপর কেউ কেউ আবার তোমাদের ধারাটা, ক্রমবিকাশের ধারাটা এই লাইন বাই লাইন লিখে গেছো পরপর, এভাবে না। আমাদের ক্ষেত্রে ধারাটা একটা ছক ছিল বইতে, ছক আকারে যারা লিখেছো তারা ভালোই করেছো। তো আশা করব এখানে প্রশ্নে তোমাদের যেটা চাইবে তোমরা সেটারই উত্তর করবে, কারণ এটার উপর ভিত্তি করে তোমাদের প্রমোশন দেওয়া হবে। 9 থেকে তোমরা 10-এ প্রমোশন পাবে, ঠিক আছে? এই জন্য প্রশ্নগুলো খুব সুন্দরভাবে লিখবে এবং শুদ্ধভাবে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। সবচেয়ে ভালো লেগেছে তোমাদের এই A4 সাইজের সবাই পেজগুলো দিয়েছো উত্তর, এটাতে খুব ভালো লেগেছে। আর 7-এর আমি খাতার মূল্যায়ন করেছি, বাংলা 7-এর বাচ্চারা, ওরা ছেলে মেয়েগুলো খুব সুন্দর লিখেছে বাংলা, এত সুন্দর লেখা। আমি ওখানে অতি উত্তম অনেকের খাতাই দিয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তো আশা করি তোমরাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে লিখবে, তাহলে তোমাদের এখানে আমরা মূল্যায়ন করতেও আমাদের সুবিধা হবে এবং আমরা তোমাদের ভালোভাবেই মূল্যায়ন করব। সবার প্রথমে এখানে দেওয়া আছে যে আত্মকর্মসংস্থান কি। এখানে দেখো আত্মকর্মসংস্থানটা কি, তোমাদের বোর্ড বইয়ের মধ্যেও আছে, তোমরা এভাবেও লিখতে পারো যে আত্মকর্মসংস্থানটা, আত্ম মানে নিজে, এখানে বোঝাই যাচ্ছে যে নিজের কর্মসংস্থান সৃষ্টি করাটাই হলো আত্মকর্মসংস্থান, বেসিক্যালি যেটা বলা হয়। তো তোমরা আরেকটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো, যেমন বলতে পারো যে স্বল্প পুঁজি মানে অল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের চেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকেই কি বলা হয়? আত্মকর্ম
সংস্থান। সংস্থানের সবচেয়ে বড় যে মূলধন হলো সেটা হলো নিজের দক্ষতা। নিজের দক্ষতা থাকলে, বুদ্ধি থাকলে, তাহলে চিন্তা দক্ষতা দিয়ে বিচার বিশ্লেষণ করে ভালো কিছু নিজেই করা যায়। তো নিজের দক্ষতা থাকলে যে কেউ স্বল্প পুঁজি নিয়েও আমার মনে হয় এই আত্মকর্মসংস্থানের কাজটা শুরু করতে পারে। যেহেতু বর্তমানে চাকরি পাওয়া খুব টাফ, এখানে চাকরির এটা খুবই কম বর্তমানে। কাজেই যে কেউ ইচ্ছা করলে, এখন দক্ষতা থাকলে সে ইচ্ছা করলেই আত্মকর্মসংস্থানমূলক কাজ করতে পারে সহজেই। এজন্য বলা হয়েছে যে নিজস্ব চিন্তা, ধ্যান ধারণা এবং দক্ষতা থাকলে দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের চেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাটাই হচ্ছে তোমার আত্মকর্মসংস্থান। তো তোমাদের এখানে বোর্ড বইয়ে দেওয়া আছে, যে বোর্ড বইয়ে বলা আছে এখানে আত্মকর্মসংস্থান সম্পর্কে বলেছে, সেলফ এমপ্লয়মেন্ট মানে আত্মকর্মসংস্থান। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে তোমাদের বলা আছে যে কৃষি খাতে অবদান রেখেছে যে 2011 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান হচ্ছে 20%, শিল্প খাতে 30% ও সেবা খাতের অবদান হচ্ছে 50%। কিন্তু জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন 2010-এর মধ্যে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা 26 লক্ষ। দেশের মোট শ্রম শক্তির পরিমাণ 5,67,00,000, যাদের 1/3 হচ্ছে যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতনভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়। প্রয়োজন এজন্য আত্মকর্মসংস্থানের। আত্মকর্মসংস্থানটা যে কেউ নিজের বললাম যে দক্ষতা, তোমার বিচার বিশ্লেষণ, চিন্তার চেতনা ভালো থাকলেই আমার মনে হয় যে কেউ আত্মকর্মসংস্থান করে যে কোনো একটা ক্ষেত্র তৈরি করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে আত্মকর্মসংস্থানটা কি, তোমরা এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে লিখবে। ক প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, তোমরা আরও ভালো করে লিখবে। তারপর খতে বলা আছে, দেখো বলছে যে এক মালিকানা ব্যবসায়ীর, বলছে যে 4র্থ অধ্যায়ের মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন। আমরা জানি যে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 1 মালিকানা ব্যবসা, 2 অংশীদারি ব্যবসা, 3 যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, 4 সমবায় সমিতি, আর 5 হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। তাহলে দেখো এখানে 1 মালিকানা ব্যবসাটা খুবই জনপ্রিয়। এই কারণেই জনপ্রিয় যে এটা যে কেউ ইচ্ছা করলে তোমার এই ব্যবসাটা করতে পারে। এক ব্যক্তির মালিকানায় লাভের উদ্দেশ্যে গঠিত পরিচালিত ব্যবসাটাই হচ্ছে তোমার 1 মালিকানা ব্যবসা। আর অংশীদারি ব্যবসার তোমাদের এখানে প্রশ্ন মধ্যে অংশীদারি ব্যবসার খুব সুন্দর একটা প্রশ্ন লিখেছে যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তি, কন্ডিশন, চুক্তি তোমার অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই থাকবে। আমরা এটা সম্পর্কে পরে বলছি। এখানে দেখো 1 মালিকানা ব্যবসার বলছে উপযুক্ত ক্ষেত্রগুলো। এখানে 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখতে বলেছে। তোমরা খুব সুন্দর করে লিখবে যে 1 মালিকানা ব্যবসাটা কি, সেটার ক্ষেত্রগুলো তোমার কি। যেমন এখানে সুন্দর করে লেখা যাবে, যেমন যে এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি তোমার অর্থের প্রয়োজন পড়ে না। সে অনুযায়ী ব্যবসায়ের জন্য 1 মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী
বিবেচিত হয়। যেমন পণ্যের দোকান, সবজির দোকান। আচ্ছা, এই গেল তোমার 1 নাম্বার একটা ক্ষেত্র লিখতে পারো। তারপরে 2 নাম্বার ক্ষেত্র, যেমন ধরো যে সকল ব্যবসার ঝুঁকি একেবারেই কম, তাহলে আমরা কোনটা বলবো, কোন ব্যবসাটাকে বলবো? 5টি ব্যবসার ক্ষেত্রে এখানে আমরা কোনটা বলবো? এক মালিকানার ক্ষেত্রেই বলবো যে বেশি উপযুক্ত। যে সকল ব্যবসার ঝুঁকি একেবারেই কম সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। যেমন কীরকম, তারা এখানে বলা হয়েছে, কেননা কম আয়ের ব্যক্তিরা সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চান, ফলে তারা এমন ব্যবসাই বেশি পছন্দ করেন, যেমন ধরো চালের ব্যবসা, চালের দোকান, ওষুধের দোকান, এইগুলো। কিছু কিছু ব্যবসা আছে যেগুলোর প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকা বা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকদের নিকট সীমাবদ্ধ। সেক্ষেত্রেও বলছে যে সেসব পণ্য বা সেবার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। তাহলে আমরা 3টা ক্ষেত্র পেয়ে গেলাম, আর 2টি ক্ষেত্র। তো 2টি ক্ষেত্রের মধ্যে আরও আছে, যেমন কৃষি পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। কৃষি পণ্য যেখানে, সেগুলোর ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রটা বেশি উপযুক্ত এখানে বলা হয়েছে। যেমন ধানের ব্যবসা, আলুর ব্যবসা ও কাঁচামালের ব্যবসা। 4টা চলে গেল ক্ষেত্র। তারপরে ধরো আরেকটা বলা যায়, যেমন স্থানীয় বা জাতীয় পর্যায়ের বই, খাতাপত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসার জন্য এক মালিকানা ভিত্তিক ব্যবসা বেশি উপযুক্ত। এভাবে লিখে তোমরা ভূমিকাটা লিখবে, যেভাবে আমি বললাম যে এক মালিকানাটা কি, এক মালিকানা ব্যবসাটা কেন বেশি জনপ্রিয়, কেন বেশি মানুষ গ্রহণ করতে চায়। তারপরে এভাবে লিখে তারপর উপযুক্ত ক্ষেত্র তোমরা এই 5টি ক্ষেত্রের কথা আমি বললাম, আরও বইতেও দেওয়া আছে, এমনিতেও তোমরা খুব সুন্দর করে নিজের মতো সাজিয়ে গুছিয়ে লিখবে আশা করি। তারপর তোমরা এটার ক্ষেত্রে, প্রশ্নটার উত্তরের ক্ষেত্রে ভূমিকা যেভাবে লিখবে ঠিক সেভাবে ক্ষেত্রগুলো লেখার পর এখানে উপসংহার টানবে। প্রশ্নের ভিত্তিতে উপসংহার সুন্দরভাবে লিখবে গুছিয়ে, তাহলে হবে। সবচেয়ে বড় যেটা, সেটা যে বেশি খেয়াল করবে, সেটা হচ্ছে তোমার প্রশ্নগুলোর উত্তরগুলো শুদ্ধভাবে এবং খুব সুন্দর করে স্পষ্ট করে হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, তাহলে আমরা অনেক ভালো তোমাদের মূল্যায়ন করব। তারপরে আছে অংশীদারি ব্যবসায়। আমরা অংশীদারি ব্যবসাটা আমরা জানি এখানে পার্টনারশিপ। অংশীদারি ব্যবসাটা হচ্ছে অংশীদারি কথাটাই মানে কি, একের অধিক। এজন্য বলা হয়েছে যে অংশীদারি আইনের 1932 সালে অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে যে অংশীদারি ব্যবসাটা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছা মিলিত হয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে সেটাকেই আমরা বলবো অংশীদারি ব্যবসা। তো তোমাদের প্রশ্নটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন পড়েছি কমার্সে তখনও এই প্রশ্নটা খুব সব সময় দেখা যেত, আসতো প্রশ্নটা পরীক্ষায়। কাজে আমি আশা করছি যে তোমাদের এই প্রশ্নটাও, তোমাদের ক্ষেত্রেও, এসএসসির ক্ষেত্রেও এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো। এই প্রশ্নটা সবাই জানবে এবং খুব সুন্দরভাবে লিখবে। এখানে বলা আছে যে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। মূল কথাটা বলছে, দেখো চুক্তিটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একদম মূল বিষয়। এজন্য চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি বলা হয়েছে। তাহলে তোমরা এভাবে লিখবে যে চুক্তি অংশীদারির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য মূল ভিত্তি বলা হয়েছে। তো চুক্তিটা লিখিত হয় বাঞ্ছনীয়, মৌখিক হয় কিন্তু লিখিত হয় বাঞ্ছনীয়। এখানে সকলে একমত হয়ে 2 বা ততোধিক ব্যক্তি যেহেতু বলা হয়েছে, তোমরা এখানে লিখবে যে অংশীদারি ব্যবসা যদি ব্যাংকিং ব্যবসা হয় তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জনের বেশি হবে না। একের অধিক বলতে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী বলা হয়েছে যে সর্বনিম্ন হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 20 জন। তারপরে আমি যেটা বললাম যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে বলছে যে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জনের বেশি হবে না। এভাবে তোমরা লিখবে যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদার কারবার গঠন করা যায় না।
হতে পারে না, হয় না। এর জন্য চুক্তি অংশীদারি ব্যবসায়ীর মূল ভিত্তি। সুন্দর করে লিখবে, ঠিক আছে? তোমাদের বইয়েতেও দেওয়া আছে, তো বইয়ের থেকে নিয়ে সুন্দর করে গুছিয়ে তোমরা, যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন, তাহলে তোমরা নিজের ব্রেন থেকে সুন্দর করে বুদ্ধি খাটিয়ে তোমরা সুন্দরভাবে এটা লিখবে। আমি আশা করি ভালো হবে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো থাকবে, এর চেয়েও সুন্দর করে তোমরা লিখবে, আমি আশা করি। আচ্ছা, তারপরে আছে গ নাম্বার প্রশ্নে বলেছে ঘ, যে কপিরাইট কাকে বলে। তোমাদের এটার অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়, ব্যবসার আইনগত দিক যেখানে বলা হয়েছে। এখানে কপিরাইট আইন, কপিরাইট কাকে বলে বলছি, শুধু ডেফিনেশনটা, সংজ্ঞাটা বলছি। তো তোমরা এখানে বলবা যে কপিরাইটটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পদ, যা রক্ষা করার ব্যবস্থা না করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম, অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। যেমন কীরকম, যেমন গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা কপিরাইট দ্বারা কি সংরক্ষিত হয়। বর্তমানে কম্পিউটার সফটওয়্যারেও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যায় উদাহরণস্বরূপ যে যখন কোনো পুস্তকের লেখক, কপিরাইটটা কি, যখন কোনো পুস্তকের লেখক এবং প্রকাশকের মধ্যে বইটি মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয়, একেই কপিরাইট চুক্তিপত্র বলা হয়। একে কি বলা হয়? কপিরাইট চুক্তিপত্র বলা হয়। চুক্তিপত্রের সময় রয়্যালটির পরিমাণ প্রভৃতি উল্লেখ থাকে। চুক্তিপত্র রেজিস্ট্রেশন করা থাকলে চুক্তি তোমার কি বলছে যে চুক্তি ভঙ্গের জন্য লেখক কোর্টে প্রতিকার চাইতে পারে। ব্র্যান্ডের পণ্য, খেলা, তারকাদের নাম প্রভৃতি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায়। প্রকৃত কপিরাইট চুক্তি পণ্য বাজারজাতকরণের একটি জনপ্রিয় উপায়। উপমহাদেশে 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। দেখো কত আগের কথা বলেছে। বাংলাদেশে কপিরাইট আইন 2000 প্রচলিত আছে, যা সর্বশেষ 2005 সালে সংশোধন করা হয়। মোট কথা, মেধা সম্পদ সংরক্ষণের উপায়গুলো যথাযথভাবে ব্যবহার করলে ব্যবসার উদ্যোগ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পেতে পাবে। কপিরাইট আইন 2005 অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকালীন ও মৃত্যুর পর 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে। দেখো বলছে যে 60 বছর পর্যন্ত কপিরাইটটা কি হয়? সংরক্ষিত থাকে। তো তোমরা এভাবে সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে লিখবে কপিরাইটটা কি, কাকে বলে। এখানে শুধু ডেফিনেশনটাই চেয়েছে। তো আমি আশা করব তোমরা সুন্দর গুছিয়ে লিখবে। আমি যেভাবে বললাম সেভাবে সুন্দর কথাগুলো থাকবে, এবং আরও পারলে আরও সুন্দর করে তোমরা লিখবে। তো তোমরা, আমি আশা করব সবগুলো প্রশ্ন আমি বললাম, তোমরা কীভাবে লিখবে সেই অনুযায়ী লিখবে। তো বইয়ের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে, আমি আবারও বলবো যে পরিষ্কার করে প্রশ্নে যা চেয়েছে সেই উত্তরটুকুই দেওয়ার চেষ্টা করবে। তো আমরা কি পেলাম? যে আত্মকর্মসংস্থান কি, এক মালিকানা ব্যবসার 5টি উপযুক্ত ক্ষেত্রের কথা বলা হয়েছে। গ, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি সুন্দর করে বলা হলো, তোমরা সেভাবে লিখবে। এবং কপিরাইটটা কাকে বলে,
তো আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা দ্বিতীয় ব্যবসায় উদ্যোগের অ্যাসাইনমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধভাবে, বিশেষ করে শুদ্ধভাবে সুন্দর করে লিখবে আশা করি। তো আজকে এই পর্যন্তই বলার হলো। আশা করব যে তোমাদের প্রত্যেকেরই অ্যাসাইনমেন্ট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং শুদ্ধ হবে, এই আশা ব্যক্ত করে আমি তোমাদের এখানে আমরা উদ্যোগ নিয়ে আলোচনা শেষ করছি। তোমরা এই কোভিড-19তে ভালো থাকবে, আশা করি সুন্দর থাকবে, সুস্থ থাকবে, পরিচ্ছন্ন থাকবে এবং পড়াশোনার সাথে সংযুক্ত থাকবে। পড়াশোনা তোমরা দেবে। আরেকটা কথা, তোমাদের যে বইগুলো আছে, তোমরা 9 আর 10 তোমাদের যেহেতু একই বই, তোমরা ইচ্ছে করলে বাসায় স্টাডি চালিয়ে যেতে পারবে, বইগুলো পড়াশোনার মাঝে থাকবে, আমি আশা করব। ঠিক আছে, খুদা হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।